আচ্ছা দেখো, তোমার সমস্যা হচ্ছে 000840 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের পরিকেন্দ্র বের করা। আচ্ছা, ত্রিভুজের পরিকেন্দ্র বের করতে হলে আগে কিন্তু আমাদের জানা দরকার যে ত্রিভুজের পরিকেন্দ্র কাকে বলে। জি ত্রিভুজের স্যার। পরিকেন্দ্র কাকে বলে তুমি কি জানো? স্যার ওই একটা ত্রিভুজের ভিতরে যখন একটা মানে বৃত্ত আঁকা হয়, ওই বৃত্তের কেন্দ্রটাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলা হয় না? না, পরিকেন্দ্র হচ্ছে যে ত্রিভুজের তিনটা বিন্দু দিয়ে যে বৃত্তের পরিধি অতিক্রম করবে, এটা হচ্ছে পরিকেন্দ্র। ধরো এভাবে যদি একটা বৃত্ত আমরা আঁকি, এই বৃত্তটা হচ্ছে পরিবৃত্ত, এই পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে পরিকেন্দ্র। এখন পরিকেন্দ্র আঁকার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো ত্রিভুজের বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক আঁকতে হয়। যে কোনো দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে। এই যে এই বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে। আচ্ছা, আমরা ত্রিভুজটাকে প্রায় সমকোণী ত্রিভুজের মতো নিয়ে ফেলছি। যাই হোক, এটা একটা লম্ব দ্বিখণ্ডক, আর এখানে হচ্ছে আরেকটা লম্ব দ্বিখণ্ডক। তাহলে এই লম্ব দ্বিখণ্ডক দুটো যে বিন্দুতে ছেদ করবে, এটা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র। এই বিন্দুটা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র। এখন এই পরিকেন্দ্র বের করার জন্য আমাদের কি ফর্মুলা জানা আছে? পরিকেন্দ্রের স্থানাঙ্ক, পরিকেন্দ্রের স্থানাঙ্ক যদি এইচ কে হয়, আর এই তিনটা বিন্দু দেওয়া আছে 0 0, তারপর ধরো এটা হচ্ছে 08 আর এটা হচ্ছে 04। এখন এই বিন্দুটা বের করা সম্ভব, তারপর এই বিন্দুটাও বের করা সম্ভব মধ্যবিন্দুর ফর্মুলা দিয়ে, তাই না? আচ্ছা, সহজ কঠিন কিছু না, লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে না। আমাদের মূল কাজ হচ্ছে পরিকেন্দ্র থেকে বৃত্তের পরিধির প্রত্যেকটা বিন্দু সমান দূরত্বে না? পরিকেন্দ্র থেকে বৃত্তের পরিধির প্রত্যেকটা বিন্দু সমান দূরত্বে, তিনটা দূরত্ব সমান, ঠিক কি না? কারণ যদি আমি এটাকে কেন্দ্র করে বৃত্ত আঁকি, তাহলে যদি এই তিনটা বিন্দু দিয়ে যায়, তাহলে পরিকেন্দ্র থেকে বৃত্তের তিনটা বিন্দু সমান দূরত্বে, যেই দূরত্বটাকে আমরা বলি আর, তাহলে আমরা বলবো, ধরি পরিকেন্দ্র এইচ কে, তাহলে আমরা বলবো সুতরাং এইচ থেকে 0 0 বিন্দুর দূরত্ব, দ্যাট ইজ এইচ মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু এইচ কে থেকে 08 এর দূরত্ব, দ্যাট ইজ এইচ মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 8 হোল স্কোয়ার ইকুয়ালস টু আবার এইচ কে থেকে 04 এর দূরত্ব, 04 না, এটা 40, এটা হচ্ছে 40। তাহলে h মাইনাস 4 ইন্টু হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন এই পাবো। সমীকরণটা কিভাবে করছেন আবার দেখাবেন?
মানে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, এইচ কে বিন্দু থেকে 0 0 বিন্দুর দূরত্বের ফর্মুলা লিখলাম। হ্যাঁ বিন্দু থেকে বিন্দুর দূরত্ব x1 - x2 হোল স্কয়ার y1 - y2 হোল স্কয়ার। এখন রুট ওভার হয়, এখন প্রত্যেকটার থেকে রুট ওভার উঠিয়ে আমরা এভাবে লিখতে পারি। দুইটা ও দূরত্ব, আচ্ছা এটাও আচ্ছা দূরত্ব এটাও দূরত্ব, তাহলে এইটা হলো বুঝতে h বুঝতে পারছি। প্লাস k স্কয়ার ইকুয়ালস টু, এখানে হলো h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 16k প্লাস 64 ইকুয়ালস টু হলো, এখানে হলো h স্কয়ার মাইনাস 8h প্লাস 16 প্লাস k স্কয়ার। তাহলে আমরা যেমন প্রথম দুইটা থেকে, তাহলে এখান থেকে h স্কয়ার প্লাস k স্কয়ার, তাহলে এখান থেকে আমরা h স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়ালস টু, যদি h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 16k প্লাস 64 এটা নেই, তাহলে h স্কয়ার k স্কয়ার ক্যান্সেল, তাহলে 16k প্লাস 64, সরি 16k ইকুয়ালস টু 64 পাই, দ্যাট ইজ k ইকুয়ালস টু 4। আবার যদি আমরা এই দুইটা থেকে নেই, তাহলে আমরা পাই, বা প্রথমটা আর শেষেরটা থেকে যদি নেই, তাহলে আমরা পাই 8h equals to 16, therefore h equals to 2। তাহলে আমরা পেলাম, সুতরাং পরিকেন্দ্র 2k। ঠিক আছে, এভাবে আমরা পরিকেন্দ্র বের করতে পারি। আচ্ছা, এখন পরিকেন্দ্র যেহেতু আমরা বের করলাম, আমরা একটু অন্তকেন্দ্রের ব্যাপারটাও একটু আলোচনা করি। অন্তকেন্দ্র, এটাও আমরা স্থানাঙ্ক দিয়ে বের করতে পারি। ধরা যাক কোন একটা ত্রিভুজ, একটু একটা ত্রিভুজের অন্তকেন্দ্র বলতে আমরা বুঝবো এ বি সি, যার অন্তকেন্দ্র হচ্ছে x1 y1 যদি এ বিন্দু হয়, বি হলো x2 y2 বি বিন্দু, সি হলো x3 y3। এখন আমরা জানি এ কোণের বিপরীত বাহুকে এ বাহু, বি কোণের বিপরীত বাহুকে বি বাহু, সি কোণের বিপরীত বাহুকে সি বাহু বলা হয়। ঠিক আছে, এখন অন্তকেন্দ্র বলতে আমরা বুঝি ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। এ হলো এই কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম, আবার এই কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম। তাহলে কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু হচ্ছে অন্তকেন্দ্র। বুঝতে পারছো? জি স্যার। এখন আরেকটা কাজ করি, এই কোণের সমদ্বিখণ্ডকটাকে আমরা এখান পর্যন্ত এক্সটেন্ড করলাম। এখন দেখো, তুমি একটা উপপাদ্য অলরেডি পড়ছো। ধরা যাক এ কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এডি, তাহলে এডি কি করবে? এডি বিসি কে কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তার মানে এই ডি বিন্দুর যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কটাকে যদি আমরা ডি বিন্দুটাকে যদি আমরা এক্স ডি কমা ওয়াই ডি মনে করি, আর মনে করো আমাদের অন্তকেন্দ্র হচ্ছে এক্স ওয়াই, অন্তকেন্দ্র বের করব পরে। ডি বিন্দুটাকে আমরা মনে করলাম এক্স ডি ওয়াই ডি, তাহলে এই এক্স ডি ওয়াই ডি এর স্থানাঙ্ক ডি বিন্দুতে যথাক্রমে
সি অনুপাত বি অনুপাতে অন্তর্বিভক্ত হবে। অর্থাৎ এই রেখার দৈর্ঘ্য আর এই রেখার দৈর্ঘ্যের অনুপাতে এই রেখাটা অন্তর্বিভক্ত হবে ডি বিন্দু দ্বারা। এটা তুমি 9-10-এ একটা উপপাদ্য পড়ছো। তাহলে আমরা এক্স ডি ইকুয়ালস টু লিখতে পারবো প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দু, দ্যাট ইজ cx3। দেখো, প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দু, তাহলে cx3 প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দু bx2 ডিভাইডেড বাই b প্লাস c। ঠিক একইভাবে yd ইকুয়ালস টু আমরা লিখতে পারবো প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দু প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দু ডিভাইডেড বাই b প্লাস c। তাহলে আমরা এইটা পেয়ে গেলাম। এখন আবার আমরা বলতে পারবো যে এই কোণের সমদ্বিখণ্ডক আবার BAD, এই যে BAD ত্রিভুজের বি কোণের সমদ্বিখণ্ডক এই বাহুটাকে তাহলে কি করবে, কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাহলে দেখো তো, এই বাহুটা এই পুরাটা হচ্ছে, তাহলে এই বাহুর অনুপাত কি হবে? এই বাহুর অনুপাত হলো, আমরা যদি বলি এই BD ইকুয়ালস টু কি, BD ইকুয়ালস টু, দেখো আমরা বলতে পারতেছি BD ইকুয়ালস টু C ডিভাইডেড বাই B প্লাস C ইন্টু A, ঠিক কিনা? BD ইকুয়ালস টু C ডিভাইডেড বাই B প্লাস C, কারণ আমরা বলতে পারবো যে BD বাই, এটা কি বুঝছো কি এটা কেন বললাম? কারণ এইটুকু যদি C হয়, এটুকু যদি B হয়, তাহলে মানে C অনুপাত B। আচ্ছা আমি একটু ভেঙেই লিখি, আমার বুঝতে অসুবিধা হবে পরে, না বুঝলে বলবা, চুপ করে জি থাকলে স্যার। হবে না। BD বাই DC ইকুয়ালস টু C বাই B, এটা তো বুঝতেছো? জি স্যার। তাহলে নিচে আমরা যোজন করি, তাহলে BD বাই BD প্লাস DC ইকুয়ালস টু C ডিভাইডেড বাই B প্লাস C। তাহলে এখান থেকে আমরা BD বাই BD প্লাস DC বলতে আমরা A বুঝবো না, A জি স্যার। ইকুয়ালস টু C ডিভাইডেড বাই B প্লাস C। তুমি দেখছো যে আমরা যে কিছু ত্রিকোণমিতি আগে করে আসছি, এখন কিন্তু আমাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখান থেকে BD ইকুয়ালস টু কি পেলাম, BD ইকুয়ালস টু পেলাম AC ডিভাইডেড বাই B প্লাস C। তাহলে BD এর দৈর্ঘ্য হচ্ছে AC ডিভাইডেড বাই B প্লাস C, ঠিক আছে? এটা হচ্ছে BD এর দৈর্ঘ্য। আর ঠিক একইভাবে এটা হলো BD, আর এটার দৈর্ঘ্য হলো C। তাহলে আমরা এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে C, AB এর দৈর্ঘ্য হচ্ছে C। তার মানে আমরা বলবো এটা হচ্ছে অন্তঃকেন্দ্র I। তাহলে আমরা বলবো IXY DAK AC ডিভাইডেড বাই B প্লাস C অনুপাত C অনুপাতে, বা এখন C কেটে দিলে A ডিভাইডেড বাই B প্লাস C অনুপাত 1 অনুপাতে বিভক্ত করবে, তাই না? ঠিক কিনা? দেখো, এটা না বুঝলে বলো। আমরা বলতেছি এই BD এর দৈর্ঘ্য আর BA এর দৈর্ঘ্য, কারণ BAD ত্রিভুজের বি কোণের সমদ্বিখণ্ডক BI এদিকে I বিন্দুতে ছেদ করে। তাহলে এই I বিন্দুতে DA রেখা BD অনুপাত BA অনুপাতে অন্তর্বিভক্ত হবে। তাহলে BD এর দৈর্ঘ্য আমরা পাইছি হচ্ছে এটা, AC ডিভাইডেড বাই B প্লাস C, ঠিক আছে? তাহলে জি আর স্যার। BA এর দৈর্ঘ্য হচ্ছে C, তাহলে অনুপাতটা হবে এই দৈর্ঘ্য অনুপাত এই দৈর্ঘ্য। তাহলে এই উভয় অনুপাতের মধ্যে C আছে, তাহলে C ক্যান্সেল হয়ে গেল। তাহলে A ডিভাইডেড বাই B প্লাস C অনুপাত 1 অনুপাতে
বিভক্ত করবে। এখন আমরা আই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আই এর স্থানাঙ্ক, তাহলে এখন আমরা লিখবো x ইকুয়ালস টু প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দু। তাহলে আমাদের প্রথম অনুপাত হচ্ছে এটা, এই অনুপাতটা হচ্ছে, এটা হলো 1 আর এটা হলো a বাই b প্লাস c। ঠিক আছে, তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দু, তার মানে a বাই b প্লাস c ইন্টু দ্বিতীয় অনুপাত হচ্ছে x1 প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দু, প্রথম বিন্দু হচ্ছে x2 ডিভাইডেড বাই কি হবে অনুপাত দ্বয়ের যোগফল a ডিভাইডেড বাই b প্লাস c প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি হচ্ছে, প্রথম অনুপাত, ও না 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 না, এখানে ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দু, এই যে, আচ্ছা প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দু, এই যে এটা যদি প্রথম অনুপাত নেই, ডিআই যদি প্রথম অনুপাত নেই, দ্বিতীয় বিন্দু হচ্ছে x1, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দু সেটা আমরা ভুল লিখছি। দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দু, প্রথম বিন্দু কিন্তু আমাদের xd, xd কোনটা, xd হচ্ছে এটা, xd হচ্ছে এটা, তাই না, xd হচ্ছে cx3 প্লাস bx2 ডিভাইডেড বাই b প্লাস c। বুঝছো? তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে আমাদের b প্লাস c নিচে হবে হলো b প্লাস c, আর এখানে হলো a প্লাস b প্লাস c, আর এখানেও হবে লসাগু করলে b প্লাস c, আর এখানে হলো দেখো a x1 প্লাস b x2 প্লাস c x3। চমৎকার একটা সম্পর্ক আসলো না? তাহলে এটা হয়ে গেল a x1 প্লাস b x2 প্লাস c x3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। এখন কি আর y টা কি হবে এটা নির্ণয় করার দরকার আছে? অনুরূপ ভাবে আমরা y কে পাবো a y1 প্লাস b y2 প্লাস c y3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। ঠিক আছে, তার মানে a বলতে আমরা বুঝবো x1 y1 বিন্দুর বিপরীত বাহু, b বলতে আমরা বুঝবো x2 y2 বিন্দুর বিপরীত বাহু, c বলতে আমরা বুঝবো x3 y3 বিন্দুর বিপরীত বাহু। তাহলে যদি ত্রিভুজের তিনটা বাহু, তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে, তাহলে তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা বাহুর দৈর্ঘ্য দিয়ে, বাহুর দৈর্ঘ্য তো এমনি বের করতে পারবো। যেমন আমরা যদি এখন একটা অঙ্ক করি, যেমন বলা হলো 2 4 1 3 এবং -1 5, এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। এখন বলা হলো এ বি সি এর অন্তকেন্দ্র, অন্তকেন্দ্র নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে এখানে এটা হলো আমাদের x1 y1 আর এটা হলো a বিন্দু। তাহলে এখন আমরা প্রথম যেটা করব সেটা হলো আগে a বের করব। a ইকুয়ালস টু a বিন্দুর বিপরীত বাহু, তার মানে BC এর দৈর্ঘ্য। তাহলে a ইকুয়ালস টু BC, তাহলে a ইকুয়ালস টু আমরা বের করব 1 মাইনাস মাইনাস 1, 1 মাইনাস মাইনাস 1 তার মানে 2 স্কয়ার প্লাস 3 মাইনাস 5, এটাও হচ্ছে 2 স্কয়ার। তাহলে 4 প্লাস 4 তার মানে 2 রুট ওভার 2। এরপরে আমরা b বের করব, b b বলতে 1 3 বিন্দুর বিপরীত বাহু, তার মানে AC, AC বলতে আমরা বুঝবো 2 মাইনাস মাইনাস 1 তার মানে 3 স্কয়ার প্লাস 4 মাইনাস 5 প্লাস 1 স্কয়ার। তাহলে 9 প্লাস 1, 9 প্লাস 1 তার মানে রুট ওভার 10। বুঝতেছো তো? রুট ওভার 10। এরপরে আমরা c বের করব, c ইকুয়ালস টু AB, AB মানে হচ্ছে 2 মাইনাস 1 হোল স্কয়ার, দ্যাট ইজ 1 স্কয়ার প্লাস 4 মাইনাস 3 হোল স্কয়ার 1 স্কয়ার। তাহলে c ইকুয়ালস টু হয়ে গেল রুট ওভার 2। তাহলে আমরা a এর দৈর্ঘ্য, b এর দৈর্ঘ্য, c এর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমরা লিখব অন্তকেন্দ্র, অন্তকেন্দ্র IXY হলে আমরা লিখব x ইকুয়ালস টু ax1,
তার মানে 2√2 ইন্টু x1 কত, x1 হচ্ছে 2 ইন্টু 2 প্লাস by1, এটা হচ্ছে by1, তার মানে √10 প্লাস c হচ্ছে √2 ইন্টু -1, তার মানে √2 ইন্টু -1 divided by a plus b plus c, that is 2√2 plus √10 plus √2। এটা হচ্ছে অন্তকেন্দ্রের ভুজ। কমপ্লিকেটেড চেহারা আসছে তাতে কোনো অসুবিধা নাই, যেরকম আছে আমরা সেরকমই রাখবো। 2√2, এটা হলো 4√2 মাইনাস √2, তাহলে এটা হলো 3√2 প্লাস √10। আর এখানে হলো, তো এই x এর মানগুলো এইভাবে কিভাবে বসাছেন আরেকবার একটু বলবেন? হ্যাঁ কিসের মানগুলো? ওই x equal to 2√2 into 2 plus হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, √10 plus এই যে বলতেছি ax1, অর্থাৎ যেই বিন্দুটা আমরা নিব তার বিপরীত বাহুর দৈর্ঘ্য, এই যে ax1 bx2 cx3। তাহলে এখানে দেখো, এই যে যেই বিন্দুটা নিব তার বিপরীত বাহু, তাহলে এই বিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি, এটা হলো বিসি, সিএ, এটা হলো এবি, ঠিক আছে, এবি ইকুয়ালস টু সি। তাহলে বিসি, এই যে এ বিন্দু যদি নেই, মানে মানে আমরা ax2, তাহলে এ নিলাম 2√2, তার সাথে আমি 2 নিচ্ছি, 2√2 ইন্টু 2। তারপরে বি নিলাম √10, তার সাথে কি নিব, বি নিব, দ্বিতীয় বিন্দু। তারপরে তৃতীয় বাহু, যে বাহু নিব সে বাহুর বিপরীত বিন্দু -1। দ্বিতীয় বিন্দু নিলে এটা √10 এর সাথে 3 গুণ হবে না? না 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 না, √10 এর সাথে 3 না, 3 কেন? দ্বিতীয় বিন্দু নিলে x, সবগুলার x, প্রথম সবগুলার x, ও আচ্ছা মানে আচ্ছা, ফর্মুলা বুঝতে হচ্ছে পারছি। হ্যাঁ স্যার, ax1 প্লাস, মানে আমাদের ফর্মুলা হচ্ছে ax1 প্লাস, হ্যাঁ, bx2 প্লাস cx3, এটা হলো ফর্মুলা, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী নিলাম। তাহলে দেখো এটা 2√2 মাইনাস √2, তাহলে এটা হলো 3√2 প্লাস √10। আর এখানে হলো 2√2 প্লাস 2√2, তাহলে এটাও হয়ে গেল 3√2 প্লাস √10। বাহ, চমৎকার। তাহলে x ইকুয়ালস টু আমরা পেলাম 1, ঠিক আছে। ঠিক একইভাবে y ইকুয়ালস টু কি হবে, y ইকুয়ালস টু হবে আমাদের ax2, তাহলে ax2, সরি ax2 না, ay1 প্লাস by2 প্লাস cy3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। তাহলে a প্লাস b প্লাস c তো এটাই হবে, তাহলে এটা কমন, এটা আমরা লিখে দিচ্ছি 3√2 প্লাস 10 √10, 3√2 প্লাস √10। এখন ay1, তাহলে a হচ্ছে আমাদের 2√2, y1 হচ্ছে 4, তার মানে 8√2 প্লাস, তারপর হচ্ছে by2, b হচ্ছে √10 আর y2 হচ্ছে 3, তার মানে 3√10 প্লাস cy3, c হচ্ছে √2 আর y3 হচ্ছে 5, √2 আর 5, তাহলে 5√2, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 3√2 প্লাস √10, আর এখানে হলো 8√2 5√2, তাহলে 13√2 প্লাস 3√10। তাহলে এটা আমরা যা আছে তাই রাখবো, তাহলে এটাই 13√2 প্লাস 3√10, আর এটা হচ্ছে 3√2 প্লাস √10। আমরা এটাকে যে এটা মানে এটার ইয়ে দিয়ে মাল্টিপ্লাই করে, এটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে চেঞ্জ করতে পারি, বাট ওইটা মানে এটা আমার কাজ না, মানে বিন্দু স্থানাঙ্ক বের করা। আমি তো এত চিন্তা করে বিন্দুগুলো ধরি নাই, কাজে যে কোনো রকম অ্যান্সার হতে পারে, বাট আমরা অ্যান্সার কিন্তু নির্ণয় করতে পারলাম খুব সহজেই। তাহলে আমরা এখান থেকে লিখবো, সুতরাং i এর স্থানাঙ্ক হচ্ছে 1, 13√2 প্লাস 3√10 ডিভাইডেড বাই, স্যার এটা ক্যালকুলেটরে কাউন্ট করলে না মান না না, আসে সেটা 6 করবা না, মাইনাস এইভাবেই লাগবে। √5। এটা, হ্যাঁ, আচ্ছা স্যার। এটা কি কি হয়েছে, 6 মাইনাস √5, হ্যাঁ এরকম একটা কিছু হবে। এটা ক্যালকুলেটরে করছো?
প্লাস √10 সেটাও করতে পারো, সেটাও লিখতে জি পারো, স্যার, এটাকে ক্যালকুলেটর ক্যালকুলেটর, করছি। হ্যাঁ এটা লিখতে পারো, লিখলেও এটা লিখতে পারো, সমস্যা নাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা পরিকেন্দ্র এবং অন্তঃকেন্দ্র বের করতে পারবো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো জানা থাকলে। আর ভারকেন্দ্র তো আমরা আগেই শিখছি যে ভারকেন্দ্র কিভাবে নির্ণয় করা যায়, বুঝতে পারছো? আর অন্যান্য বিন্দুগুলোও কিন্তু আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে বের করতে পারি, যেমন লম্ব কেন্দ্র, ঠিক আছে, সেগুলো বের করা যাবে। সেগুলাতে আমরা যেমন লম্ব কেন্দ্র বের করাটা একটুখানি হয়তো কমপ্লিকেটেড হবে, কিন্তু সেগুলো আমরা পরে বের করতে পারবো। আপাতত আজকে মানে এই স্থানাঙ্কের কনসেপ্টের উপর এই তিনটা বিন্দু বের করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সহজ, তো এইগুলো আমরা বের করলাম। আচ্ছা, আমি এখন একটু নিব, একটুখানি ব্রেক নিব, হ্যাঁ ব্রেক নিয়ে পরের ক্লাসটা করব, পরের ক্লাসটা, ঠিক আছে? দেখো, বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়টা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তোমাদেরকে নবম দশম শ্রেণীতে যে সূত্র শেখানো হয়েছিল, সেই সূত্রটা থেকেই বহুভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে সেটা বলা হয়েছিল। যেমন আমরা যদি এন বাহুর একটা বহুভুজ, এন বাহুর বহুভুজ, বিন্দু সংখ্যাও হবে এন, তাহলে শীর্ষবিন্দু সমূহ হবে x1 y1 x2 y2 x3 y3 ডট 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 এরকম ভাবে xn yn পর্যন্ত। তাহলে এই বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের একটা ফর্মুলা ছিল এরকম, সেটা হচ্ছে এরিয়া ক্ষেত্রফল a ইকুয়ালস টু হাফ, এরকম একটা এক্সপ্রেশন ছিল। x1 x2 x3 ডট 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 যেতে যেতে xn পর্যন্ত যখন আসবে তখন আবার আমরা x1 কে লিখব। ঠিক একইভাবে y1 y2 y3 ডট 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 যেতে যেতে yn পর্যন্ত যখন আসবে তখন আমরা আবার y1 লিখব। লেখার পর এটা একটা এক্সপ্রেশন, এটার আসলে কোনো নাম নাই, কিন্তু এখন আমরা একটা নাম সম্পন্ন রাশি সম্পর্কে জানবো। এই এই এটাকে তুমি নাম বলতে পারো যে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, যেহেতু তুমি এরকম একটা এক্সপ্রেশন ব্যবহার করতেছো, তাহলে তুমি এটাকে নির্ণায়ক বলতে পারো। কিন্তু সত্যিকার অর্থে নির্ণায়ক বলতে আলাদা রকমের রাশি আছে, তাই আমরা এটাকে নির্ণায়ক বলবো না। এটা তোমাদের নবম দশম শ্রেণীতে এরকম একটা এক্সপ্রেশন শেখানো হয়েছে। এবং এখন কি করব, আমরা এটা গুণ করব, এইভাবে এভাবে গুণ করব, এভাবে এভাবে গুণ করব, গুণ করে আবার এইভাবে এভাবে গুণ করব। নেক্সট গুণ হলো এভাবে 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 গুণ করব, গুণ করে প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফলগুলা বিয়োগ করব। দ্যাট ইজ আমরা লিখব হাফ ইন্টু x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 ডট 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 যেতে যেতে প্লাস xn y1 এ গিয়ে শেষ, সেখান থেকে বিয়োগ করতে হবে আমাদের y1 x2 প্লাস y2 x3 প্লাস ডট 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 যেতে যেতে yn x1 পর্যন্ত। এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তো আমরা এই হাফ, এই পুরো জিনিসটার আমরা একটা নাম দেই, এই নামটা হচ্ছে ডেল্টা এক্স ওয়াই, এটার নাম দিলাম ডেল্টা এক্স ওয়াই। এবং আমরা একটা জিনিস বলবো, একটা একটা স্পেসিফিকেশন যেটা আমাদের এখন জানা দরকার, ইম্পর্টেন্ট, সেটা হলো যে বিন্দু সমূহের ক্রম
যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয়, বিপরীতে হলে ডেল্টা এক্স ওয়াই গ্রেটার দেন 0 হবে। আর বিন্দু সমূহের ক্রম ঘড়ির কাঁটার দিকে হলে ডেল্টা এক্স ওয়াই লেস দেন 0 হবে। এটা আমাদের একটা এক্সট্রা জিনিস যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমাদের 9-10-এও এটা সম্পর্কে একটা ক্লু দেওয়া হয়েছিল, কিন্তু এটার খুব একটা অ্যাপ্লিকেশন তোমরা করো নাই, কিন্তু এখন এটার আমরা একটা অ্যাপ্লিকেশন দেখব, এই জিনিসটার একটা অ্যাপ্লিকেশন। আচ্ছা, প্রথম হলো যে বহুভুজের যদি এরকম শীর্ষবিন্দুগুলো জানা থাকে তাহলে শীর্ষবিন্দুগুলোকে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হলো আমরা এখন স্পেশালি ত্রিভুজের ক্ষেত্রে জিনিসটা দেখি। ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখব ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা ইকুয়ালস টু হাফ ডেল্টা, হ্যাঁ, ডেল্টা এক্স ওয়াই ইকুয়ালস টু হাফ অফ, ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা লিখবো, ওইটাই লিখতেছি, x1 x2 x3 x1 y1 y2 y3 y1। তাহলে এটাকে আমরা হাফ লিখলাম। তারপর আমরা জানি এইটা থেকে এটা থেকে এটা থেকে যোগফল থেকে এগুলো বিয়োগ করা। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, এইটা মাইনাস এইটা, এটা মাইনাস এটা, এরকম ভাবে লিখি। স্যার এই x1 y1 এটা কি ডেল্টা ব্র্যাকেটে হ্যাঁ হ্যাঁ x হ্যাঁ, মানে y এই দিয়ে পুরো প্রকাশ করা জিনিসটাকে হয়? আমি এইটার নাম দিলাম এটা আর কি, এই এক্সপ্রেশনটার নাম এটা দিলাম ডেল্টা এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে আমি জাস্ট এরকম একটা নাম দিলাম, এটা একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটার নাম দিলাম এখন বা এইটাকে আমি যে কোনো ফর্মে লিখি না কেন এটা নাম দিব হচ্ছে এটা। তাহলে হাফ ইন্টু, এখন দেখো আমরা এভাবে লিখবো x1 y2 মাইনাস y1 x2 প্লাস আবার এই গুণফল মাইনাস এই গুণফল x2 y3 মাইনাস y2 x3 প্লাস আবার এই গুণফল মাইনাস এই গুণফল x3 y1 মাইনাস y3 x1 y3 মাইনাস x1 y3, সরি y3 x1। এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। এখন আমরা হাফ ইন্টু এই জিনিসটাকে এইভাবে লিখবো x1 x2 y1 y2, এটাকে আমরা বলি দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। এই ধরনের রাশিকে আমরা দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক বলি। দুইটা রো দুইটা কলাম আছে, প্লাস x2 y3, এটাকে আমরা লিখব x2 x3 y2 y3 প্লাস x3 x1 y3 y1। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটাকে আবার আমরা যদি এইভাবে করে লিখি, আচ্ছা এখন দেখো x2 x1 y2 x1 x2 y1 y2 x2 x3 y2 y3 আর x3 x1 y3 y1।
এখন আমরা এই জিনিসটাকে এরকম একটা এক্সপ্রেশন দেই 1 1 1 x1 x2 x3 y1 y2 y3। এখন এটা থেকে এটাতে যাওয়ার নিয়ম হচ্ছে আমাদের, আমরা যখন 1 কে নিব, হ্যাঁ, তখন এই কলাম এবং এই রো কে বাদ দিয়ে বাকি অংশ নিব। যখন আমরা জি 1 স্যার, কে নিব তখন এই কলাম ম্যাট্রিক্সে এবং এটা। এই রো কে বাদ দিয়ে বাকি অংশ নিব। তাহলে দেখো এইটা আসলো, ঠিক আছে, এইটা আসলো। আচ্ছা, তারপরে যখন এই 1 কে নিব, মানে এটার অর্থ হচ্ছে আবার এটাকে আমরা আবার এভাবে ভেঙে লিখি। এটার অর্থ হলো 1 ইন্টু এরকম x2 x3 y2 y3। আচ্ছা, এই 1 এর জন্য যদি আমি প্লাস চিহ্ন নেই, তাহলে এই 1 এর জন্য মাইনাস চিহ্ন নিব, -1 ইন্টু এইটা এবং এটাকে বাদ দিব, বাদ দিয়ে x1 x3 লিখব, x1 x3 লিখব, y1 y3 লিখব। তারপরে আবার এই 1 এর জন্য আবার প্লাস নিব, +1 ইন্টু এটা বাদ দিব, x1 x2, এই যে তখন লিখব x1 x2 y1 y2। ব্যাপারটা এরকম। এখন দেখো আমরা এটার সাথে এটাকে মিলাতে পারতেছি, দেখো 1 ইন্টু x1 x2 y1 y2, এটার সাথে এটা মিললো, এটার সাথে এইটা মিলে গেল, কিন্তু এইটার সাথে এটা মিললো না। এখন দেখো আমরা এইটার জন্য যে রুল ডিফাইন করছি, যে x3 x1 y3 y1, এটার জন্য রুল হচ্ছে এই গুণফল থেকে এই গুণফল বাদ দিতে হবে। তার মানে এটার মানে হচ্ছে x3 y1 মাইনাস y3 x1, ঠিক আছে। তাহলে এই নিয়ম অনুসারে এটার জন্য রুলটা কি হবে? এটার জন্য রুল হবে হলো x1 x3 y1 y3। তাহলে এটার এক্সপ্রেশনটা হবে হলো x1 y3 মাইনাস y1 x3। এখন দেখো এটা নেগেটিভ না, এটাকে নেগেটিভ করলে এটা পাওয়া যাবে, সো এই নেগেটিভ সাইনটা এখানে দেওয়া হয়েছে। তো এখন যদি আমি এই নেগেটিভ সাইনটাকে ইলিমিনেট করে দেই, এই নেগেটিভ সাইনটাকে যদি ইলিমিনেট করে দেই, মানে এটাকে যদি পজিটিভ বানাই, তাহলে এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, অর্থাৎ এই কলামটা আর এই কলামটা ইন্টারচেঞ্জ হবে। এই কলামটা এখানে, এই কলামটা এখানে গেলে এইটা হয়ে গেল, তাহলে আমাদের এইটা মিলে গেল। বুঝতে পারছো? মানে এই কলামটা প্রথম কলাম, দ্বিতীয় কলামটা ফার্স্ট কলাম, প্রথম মানে প্রথম কলাম দ্বিতীয় কলাম, আর দ্বিতীয় কলাম প্রথম কলাম হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল। সো আমরা এখন এরকম প্লাস মাইনাস অল্টারনেট করে লিখলে এই নিয়মে লিখবো, আর যদি আমরা অল্টারনেট করে না লিখি তাহলে সবগুলাকে এরকম ভাবে প্লাস দিয়ে লিখবো। তো এইটাকে আমরা বলি তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। এটা হচ্ছে একটা তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। নির্ণায়ক একটা আলাদা টপিক, এটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত পরে জানবো। পর্যায়ের নির্ণায়ক, ঠিক আছে। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এরকম একটা তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হবে চতুর্থ পর্যায়ের নির্ণায়ক, পঞ্চভুজের ক্ষেত্রফল হবে পঞ্চম পর্যায়ের নির্ণায়ক, এবং তৃতীয় পর্যায়ের নির্ণায়ক মানে হলো তিনটা দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কের যোগফল। ঠিক একইভাবে চতুর্থ পর্যায়ের নির্ণায়ক হবে চারটা তৃতীয় পর্যায়ের নির্ণায়কের যোগফল, এবং একই নিয়মে নির্ণায়ক বের করতে হয়। তো নির্ণায়ক তোমাদের আলাদা টপিক, সেটা যেহেতু আমরা পরে আরো বুঝবো, আপাতত এই আলোচনাটাকে আর এক্সটেন্ড করলাম না। কিন্তু যেটুকু আমরা বুঝলাম তাতে করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আশা করি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। তাহলে আমরা যেটা বুঝবো এখন, যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা এই ফর্মুলা ব্যবহার করব, কিন্তু যখন চতুর্ভুজে যাব তখন চতুর্থ পর্যায়ের নির্ণায়ক লেখা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। তাই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা চতুর্থ পর্যায়ের নির্ণায়ক না লিখে চতুর্ভুজের জন্য, যেমন যদি বলা হয় এ বি সি ডি চতুর্ভুজ, এবং এবং বিন্দু সমূহ ক্রমানুসারেই আছে, ক্রমানুসারে থাকলে আমরা বলবো
এরিয়া ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ অফ x1 x2 x3 x4 x1 y1 y2 y3 y4 y1 এবং এই এক্সপ্রেশনটা থেকে সেরকম ভাবে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করে ফেলবো। এখন এটা তোমাদের নবম দশম শ্রেণীর লেকচার যখন আমি দেই তখনও আমি তোমাদেরকে এই কথাটা বলে থাকি যে এই ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে তোমরা অবশ্যই বিন্দুগুলোর অবস্থানকে মোটামুটি ভাবে নিশ্চিত হতে হবে। যে যেমন যদি আমরা এরকম স্থানাঙ্কে 4টা বিন্দু, ধরো এ এখানে, বি যদি এখানে হয়, আর সি যদি এখানে হয়, আর ডি যদি এখানে হয়, তাহলে কিন্তু তোমার এই 4টা বিন্দুর স্থানাঙ্ক মোটামুটি ভাবে, ধরো এ যদি এরকম দেওয়া থাকে, এ মনে করো 1 5, আচ্ছা, বি মনে করো 10 5, আচ্ছা, সি হচ্ছে 3 10, আর ডি হচ্ছে 4 6, এরকম 4টা বিন্দু দেওয়া আছে। তো এইভাবে করে যদি 4টা বিন্দু, আমি মোটামুটি স্থানাঙ্ক যা হতে পারে এরকম অ্যাজাম্পশন থেকে স্থানাঙ্কগুলো লিখছি, এইভাবে 4টা বিন্দু যদি তোমার দেয়া থাকে তাহলে নিশ্চয়ই চতুর্ভুজ এবিসিডি হবে না। ঠিক আছে, চতুর্ভুজ কি এবিসিডি হবে? নিশ্চয়ই চতুর্ভুজ হবে, যেটা হবে সেটা হবে এডিবিসি। এডিবিসি, আমি এডিবিসি কেন বললাম? সাধারণত আমরা চেষ্টা করব অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে বিন্দুগুলো নিতে। দেখো এডিবিসি, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি বিন্দুগুলোর ক্রম নেই তাহলে এই মানটা পজিটিভ আসবে। তাহলে চতুর্ভুজ হবে এডিবিসি। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে এসি বিডিও নিতে পারো, এসি বিডিও নিতে পারো, তাহলে ক্ষেত্রফল নেগেটিভ হবে, ক্ষেত্রফল নেগেটিভ আসবে, সেই নেগেটিভ মানকে পজিটিভ করে তোমার ক্ষেত্রফলের মান আসবে। ঠিক আছে, আর যদি এডিবিসি তুমি নাও, মানে তুমি যদি এটাকে x1 y1, এটা x2 y2, এটা x3 y3, এটা x4 y4 নাও, তাহলে ক্ষেত্রফলটাকে তুমি পজিটিভ পাবা। বুঝতে পারছো? তো চতুর্ভুজ সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে যদি বলে দেওয়া না থাকে যে এক্স্যাক্টলি চতুর্ভুজটা এবিসিডি, যদি খালি বিন্দুগুলো দেওয়া থাকে এবং বলা থাকে যে এই 4টি বিন্দু নিয়ে গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন তোমাকে বিন্দুর ক্রম কোনটার পর কোনটা হলে চতুর্ভুজ সাকসেসফুলি হয় সেটা তোমাকে অবশ্যই বুঝে নিতে হবে, না হলে তোমার গাণিতিক সমস্যা সমাধানে ভুল হয়ে যাবে। বুঝতে পারছো? যেমন আমরা যদি এখানে এবিসিডি বলি, তাহলে দেখো এ বি সি ডি চতুর্ভুজ হচ্ছে না। বুঝতে পারছো? কাজে এটা আমাদের জানতে হবে। এরপরে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, এটা হলো শূন্য ক্ষেত্রফল। শূন্য ক্ষেত্রফল, এই শূন্য ক্ষেত্রফলের তাৎপর্য কি? মনে করো যদি ত্রিভুজ হয়, একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল শূন্য হবে কিভাবে? যদি এই ত্রিভুজের এই বিন্দুটা এরকম ভাবে এই রেখার কাছাকাছি আসতে আসতে এই বিন্দুটা যদি এই রেখার উপরে চলে আসে, অর্থাৎ এ বি সি, এখন বি বিন্দুটা নিচে নামতে নামতে যদি এই বিন্দুতে চলে আসে, তার মানে শূন্য ক্ষেত্রফল, এটার তাৎপর্য হচ্ছে সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু অর্থাৎ কতগুলো বিন্দু সমরেখ, এই কন্ডিশনটা হচ্ছে ওই বিন্দু তিনটা নিয়ে যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তাহলে শূন্য ক্ষেত্রফলের জন্য আমরা যে এই শর্ত লিখতে পারবো, শূন্য ক্ষেত্রফলের জন্য শর্ত হলো 1 1 1
x1 x2 x3 y1 y2 y3 দিস ইকুয়ালস টু 0, বা আমরা এটাও বলতে পারি বা ডেল্টা xy equals to 0, that is x1 x2 x3 x1 y1 y2 y3 y1 equals to 0 হবে। অর্থাৎ যে তিনটা বিন্দু নিয়ে ত্রিভুজ গঠিত হবে সেই তিনটা বিন্দু নিয়ে আমরা এইরকম একটা এক্সপ্রেশন লিখলে সেই এক্সপ্রেশনটা 0 হবে। তাহলে তোমাকে যদি একটা এক্সাম্পল বলি, যে বলা হলো 4 3 -1 7 এবং A5 বিন্দু তিনটি সমরেখ হলে A ইকুয়ালস টু কত? তাহলে আমরা বলবো যে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে এখানে আমরা বলবো এখানে 4 -1 A4 divided by 3 7 5 3 equals to 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব 28 minus 5 plus 3a, তারপর হচ্ছে minus 3 plus 7a, হ্যাঁ, plus 20 equals to 0। এখন এখান থেকে আমরা a equals to কত বের করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে শূন্য ক্ষেত্রফলের তাৎপর্য। এখন আমি আরেকটা বিশেষ ধরনের একটা অঙ্ক, তোমরা তো অবশ্যই ক্ষেত্রফলের এই থিওরি করার পরে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের অনুশীলনী অঙ্ক করার চেষ্টা করবা, উদাহরণে বেশ কিছু অঙ্ক করা আছে সেসব অঙ্ক তোমরা অবশ্যই দেখবা। আমি একটা বিশেষ অঙ্ক এখন করাচ্ছি, এই অঙ্কটা দেখো। এটা হলো ক্ষেত্রফল এবং বিভক্ত অনুপাতের সাথে সম্পর্কিত একটা অঙ্ক। বলা হলো a 2 - 3 b -1 5, তারপর c 4 1 d 7 2, এটা দেওয়া আছে চারটি বিন্দু। এখন বলা হলো AB কে CD রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এখন দেখো এই অঙ্কটার জন্য আমরা যেটা করব, ধরা যাক আমার এটা AB, এটা CD, যে কোনো ভাবেই আমরা AB ধরি, 2 - 3 b -1 5। এখন দেখো AB কে আমরা যে কোনো ভাবে ধরলাম, এখন CD AB এর সাপেক্ষে এমনও হতে পারে যে সম্পূর্ণ CD বাইরের দিকে বা ভেতরের দিকে, কিন্তু সেটা আমরা চিন্তা না করেই আমরা CD কে এরকম ভাবে ধরি, তাতে আমাদের কোনো অসুবিধা হবে না। C কে লিখবো, C হচ্ছে 4 1 আর D হচ্ছে, এটা হচ্ছে AB, D হচ্ছে 7 2। এখন বলছে AB কে CD রেখা যে অনুপাতে বিভক্ত করে। তাহলে ধরা যাক AB কে CD রেখা EXY বিন্দুতে যথাক্রমে K অনুপাত 1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা লিখব
ধরি সিডি এবি কে কে অনুপাত 1 অনুপাতে বিভক্ত করে তাহলে আমরা এখন বিভক্ত বিন্দু বিভক্তকারী বিন্দু হচ্ছে EXY। তাহলে আমরা স্পষ্টত লিখতে পারবো x ইকুয়ালস টু KX1 মানে প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দু, তার মানে মাইনাস k ইন্টু -1 মাইনাস k প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দু 2 ডিভাইডেড বাই k প্লাস 1। তারপর y ইকুয়ালস টু হবে প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দু 5k আর দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দু -3 ডিভাইডেড বাই k প্লাস 1। এভাবে আমরা xy এর স্থানাঙ্ক পেলাম। এখন লক্ষ্য করো যে এই যে k:1 k এর বিভিন্ন মানের জন্য এই বিন্দুটার অবস্থান এই রেখা বরাবর বিভিন্ন জায়গায় থাকবে। k এর মান মনে করো k এর মান এখানে বোঝা যাচ্ছে যে মোটামুটি k এর মান হচ্ছে 1 মানে প্রায় অর্ধেক। তাহলে ধরা যাক k যদি 1 হয় তাহলে বিন্দুটা এখানে থাকবে, যদি k যদি 2 হয় তাহলে বিন্দুটা এখানে চলে যাবে, 3 হলে আরো এদিকে চলে যাবে, অথবা k এর মান 1 এর চেয়ে কম হলে এদিকে আসবে। আচ্ছা, এখন আমার k এর পার্টিকুলারলি ওই মানটাই দরকার যেই মানের জন্য এই বিন্দুটা সিডি রেখায় অবস্থান করবে। এখন যেহেতু বলা হয়েছে যে সিডি রেখা এবি কে এই অনুপাতে বিভক্ত করছে, তাহলে আমরা বলবো এখন C4 -1 তারপর D7 2 এবং EXY সমরেখ হবে। তাহলে যদি সমরেখ হয় তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং সমরেখ হলে আমরা লিখতে পারবো যে কি, সুতরাং এই যে এটা যে 4 7 x4 ডিভাইড আর এখানে হবে -1 2 y -1 ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখন এটা ইকুয়ালস টু 0 থেকে আমরা যেটা লিখতে পারি 4 মানে হচ্ছে 8 প্লাস 7y তারপরে -x মাইনাস -7 প্লাস 2x তারপরে প্লাস 4y ইকুয়ালস টু 0 হতে হবে, ক্ষেত্রফল যেহেতু 0। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি দেখো 7y আর -4y, আচ্ছা এখানে হলো -x আর এখানে হলো -2x, তাহলে -3x আর এখানে হচ্ছে 7y -4y তার মানে -3y, এই যে 7y -4y তাহলে +3y, 3x + 3y, তার এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে +7, 8 + 7 তাহলে 8 7 15 15 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কিন্তু আসতেছে 3 দিয়ে ডিভাইড করলে, আমরা এখানেই ক্যালকুলেশনটা শেষ করে ফেলি, 3 দিয়ে ডিভাইড করলে আমাদের আসবে যে -3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে x - y -5 ইকুয়ালস টু 0। এখন আমরা x y এর মানটা যদি এখানে বসাই দিলে কিন্তু আমরা k ইকুয়ালস টু হোয়াট পেয়ে যাব। আমি এই অংশটুকু আর করতেছি না, এটা তোমাদের নিজেদের কাজের জন্য। তাহলে যখন আমরা k এর মান পেয়ে যাব তখন আমরা এই অনুপাতটা পেয়ে যাব, আর যখন আমরা k এর মান পেয়ে যাব তখন আমরা x y এর মানও পেয়ে যাব, অর্থাৎ বিভক্তকারী বিন্দুটাও আমরা বের করতে পারবো। ঠিক আছে? তো এই যে এই ধরনের প্রবলেম আমরা করলাম, এছাড়া তোমরা আরো যে সমস্ত সমস্যা এখানে পাবা সেই সমস্যাগুলো তোমরা নিজেরা সলভ করো এবং কিছু সমস্যা বের করো, সেগুলোর উপর আমি আলোচনা করব। আর যদি সমস্যা নাও থাকে ইনশাল্লাহ আগামী ক্লাসে এই স্থানাঙ্ক ক্ষেত্রফলের কম্বাইন্ড থিওরির উপর সব মিলিয়ে যে ধরনের গাণিতিক সমস্যা হতে পারে
সেরকম আরো কিছু গাণিতিক সমস্যা আগামী ক্লাসে আলোচনা করে আমরা এই স্থানাঙ্ক শেষ করব এবং তারপরে আমরা সরল লেখাতে ইয়ে করব আর কি, সরল লেখা শুরু করব। তো ঠিক আছে, আজকে এখানে লেকচার শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আর এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, কিছু বুঝো নাই, কোনো প্রশ্ন আছে? না স্যার, জাস্ট ভিডিওটা আরেকবার দেখলে সবটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। রেডিও রেডিও রেডিও